বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মায়াজমেটিক ইন্টারপ্রিটেশনে আমরা আজকের থেকে শুরু করব আমাদের মায়াজম বোঝার যুদ্ধ। যুদ্ধ এই কারণে যে যুদ্ধ এই কারণে যে আমাদের হোমিওপ্যাথ হিসাবে কাজ হচ্ছে আমাদের ওষুধের লিস্ট ছোট করা। হোমিওপ্যাথ হিসাবে আমাদের যেই কাজ হ্যানিম্যান সাহেব অর্গানন অ্যাফোরিজম ওয়ানে বলে গেছেন, এটা সম্ভব না এখন আর। কারণ মানুষ, প্রথম কথা হচ্ছে 230 বছরের বাস্তবতায় নাই, 230 বছর আগের বাস্তবতায় নাই। দ্বিতীয়ত হচ্ছে মানুষ এত পরিমাণ ভ্যাকসিনোসিসের মধ্যে দিয়ে, এত পরিমাণ অ্যান্টিবায়োটিকের মধ্যে দিয়ে যায়, সেটার থেকে আসলে তার ডিজিজের স্বাভাবিক যে অবস্থা এটা নষ্ট হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। আপনারা জানেন কিনা আমি জানি না, এইটা আমি জাস্ট ভূমিকা দিচ্ছি, কারণ হচ্ছে আমি পার্সোনালি কখনোই সোরিক মায়াজম, সাইকোটিক মায়াজম, সিফিলিটিক মায়াজম, টিউবারকুলার মায়াজম সিমটম দিয়ে বুঝি না। আমি বুঝি মানুষ থেকে। কেন আমি সিমটম দিয়ে বুঝি না এবং কেন আমি মানুষ থেকে বুঝি, এটার একটা ক্লারিফিকেশন বা মানে ব্যাখ্যা আপনার দরকার দেয়া। সো আপনারা যদি গত 30 বছরের আর্থ্রাইটিসের ড্রাগ গুলার দিকে তাকাই, আমরা যদি গত 30 বছরের অ্যালোপ্যাথি, আমরা যদি ঠান্ডার যে ড্রাগ গুলা আছে, ঠান্ডার ড্রাগ গুলার দিকে তাকাই, আমরা যদি গত 25-30 বছরের স্টেরয়েড গুলার দিকে তাকাই যেগুলো অ্যালোপ্যাথিক সিস্টেমে আসছে, আমরা দেখতে পারবো যে এক ধরনের ড্রাগ অ্যালোপ্যাথিক সিস্টেমকে পুরা রাজত্ব করতেছে। আমার মানে সত্য কথা হচ্ছে এইটা। এই ড্রাগ গুলাকে আমরা বলি সাধারণত ডিজিজ মডিফাইং ড্রাগ, ডিএমআরডি। ঠিক আছে? এই ডিজিজ মডিফাইং ড্রাগ মানে হচ্ছে যে আপনার মায়ের হয়েছে অস্টিও আর্থ্রাইটিস, এই অস্টিও আর্থ্রাইটিসের জন্য হয়তোবা আপনার মায়ের কিছু সেলের, কিছু এনজাইমের আলাদা আলাদা রিপারকাশন আসতেছে, আলাদা আলাদা ওই সমস্ত এনজাইমের আলাদা আলাদা স্টেটাস আসতেছে। অ্যালোপ্যাথিক সিস্টেম এই ডিজিজ মডিফাইং ড্রাগ নামে যে ক্লাস অফ ড্রাগ গুলা এখন অ্যালোপ্যাথিক সিস্টেমে ইউজ হচ্ছে, এই ডিজিজ মডিফাইং ড্রাগ গুলার কারণে দেখা যাচ্ছে অস্টিও আর্থ্রাইটিসটা দিন থেকে দিন খারাপ হচ্ছে, কিন্তু ব্যথাটা অনেক বেশি কমে থাকতেছে। শেষে গিয়ে এই অস্টিও আর্থ্রাইটিস কি করতেছে, একদমই ধ্বংস করে দিতেছে। তখন কি রোগীকে কোথায় চলে যাইতে হইতেছে? হিপ জয়েন্ট রিপ্লেসমেন্টে চলে যেতে হইতেছে, নি রিপ্লেসমেন্টে চলে যাইতে হইতেছে। এই ধরনের বড় বড় প্রবলেম তৈরি হইতেছে। একটা বাচ্চাকে আমরা অ্যাজমার সাথে সাথে আমরা তাকে কি দিতেছি? আমরা তাকে অ্যাজমার সাথে সাথে আমরা তাকে এক ধরনের তাকে ইনহেলার দিতেছি। এই ইনহেলারের মধ্যে কি আছে? বিউটিরিটিক অ্যাসিড আছে, কোর্টিসল আছে। ঠিক আছে? হ্যাঁ, এই ইনহেলারের মধ্যে কি আছে? আমাদের এই ইনহেলারের মধ্যে কি আছে? আমাদের অ্যান্টিমনি টার্ট আছে। এবং এই বিউটিরিটিক অ্যাসিড, কোর্টিসল, অ্যান্টিমনি টার্ট যখন একসাথে মিশা হিউম্যান বডিতে যাচ্ছে, তখন কি হচ্ছে? এই বাচ্চার কি হচ্ছে? এই বাচ্চা শুধুমাত্র তার যেই ইয়া আছে, তার যেই মানে এয়ার ওয়েটা আছে, ইয়াতে গলাটা যে আছে, গলার যে এয়ার ওয়েটা আছে, এই এয়ার ওয়েটা শুধু ডায়ালেটেড হইতেছে।
এবং তার সাথে সাথে কি হচ্ছে, তার লাংয়ের ক্যাপাবিলিটি প্রতি বছর 0.5% করে কমতেছে। এখন অ্যাজমা যেটা, দেখেন অ্যাজমাতে কি হচ্ছে, আমরা এগুলা জানি না, আমরা এগুলা বুঝতে চাই না। এখন অ্যাজমা যেটা, অ্যাজমাটা কি হয়, সাধারণত ছোট ছোট বাচ্চাদের যখন অ্যাজমা হয় 5 থেকে 7 বছরের মধ্যে এই অ্যাজমাটা চলে যায়। এবং 5 থেকে 7 বছরের মধ্যে যখন এই অ্যাজমাটা চলে যায়, এই অ্যাজমাটা আবার ব্যাক করে আসে 25 বছর বয়সে। এবং 25 বছর বয়স থেকে যখন তার অ্যাজমা ব্যাক করে আসলো, তখন যেটা হচ্ছে যে এই এরপর থেকে তার প্রতিদিন তার এক একটা দিন যুদ্ধ হয়। তার প্রতিদিন এক একটা দিন তার অ্যাজমার জন্য যুদ্ধ করতে হয়। তারপরে তাকে কি ড্রাগ দেওয়া হয়, তারপরে তাকে দেওয়া হয় কোর্টিকোট্রপিন, তারপরে তাকে দেওয়া হয় বিউটিরিটিক অ্যাসিড, তারপরে তাকে দেওয়া হয় মন্টিলুকাস্ট, তারপরে তাকে দেওয়া হয় এটার নাম কি সালফানল, তারপরে তাকে দেওয়া হয় বিউটিরিটিক অ্যাসিড ফসফোরিকাম, তারপরে তাকে দেওয়া হয় বিউটিরিটিক অ্যাসিড হাইপোফসফোরিকাম এন্ড দ্য কেস, তারপরে গিয়ে রুগীটা কোথায় চলে যায়, COPD-1 চলে যায়, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজে চলে যায়। দেখেন শুরু হয়েছিল কিন্তু অ্যাজমা থেকে। তাহলে এটা কেন হইলো? কারণ হচ্ছে আপনি আপনার ছেলেকে, আমি আমার ভাইকে, আমি আমার বাবাকে, আমি আমার মাকে ওই ডিজিজ মডিফাইং ড্রাগ দিয়া অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট দিছি। এবং এই ডিজিজ মডিফাইং ড্রাগ, এগুলো এত হেভি ড্রাগ। আমি আপনাদেরকে একটা অ্যান্টিবায়োটিকের কথা বলি যেটা আপনারা সবাই ইউজ করেন, আপনারা জানেন কিনা জানি না, শুধুমাত্র অ্যাজিথ্রোমাইসিন, থার্ড জেনারেশন অ্যান্টিবায়োটিক, এখন 6th জেনারেশন অ্যান্টিবায়োটিক চলে। অ্যাজিথ্রোমাইসিন একা 450 রোগকে অ্যাড্রেস করার ক্ষমতা রাখে। 450 রোগকে অ্যাজিথ্রোমাইসিন একা অ্যাড্রেস করার ক্ষমতা রাখে। তাহলে যেই মহিলার সিস্টাইটিস হচ্ছে, যেই মহিলার প্রস্রাবে ইনফেকশন হচ্ছে, দ্য ফার্স্ট মেডিসিন ইন অ্যালোপ্যাথিক গাইডলাইন ইজ অ্যাজিথ্রোমাইসিন 1 ডোজ ফর এভরি ডে ফর 5 ডোজ, 5 ডে। এই রুগীটাকে অ্যাজিথ্রোমাইসিন খাওয়াইতে 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 5 বার 6 বার রিপিট করে তার সিস্টাইটিস যখন কমপ্লিট হচ্ছে না, তখন তাকে নিয়ে যাওয়া হচ্ছে কোথায়, সেফিক জিমে। এবং এগুলা কিন্তু সব ডিজিজ মডিফাইং ড্রাগ। তাহলে এগুলা কি করতেছে, আমার জেনেটিক নষ্ট করে দিতেছে, আমার জেনেটিক সিমটম গুলাকে, আমার পরিবার থেকে আসা সিমটমকে নষ্ট করে দিতেছে। অ্যাজ এ রেজাল্ট যেটা হচ্ছে, আমরা কিন্তু এখনকার রুগীদের মধ্যে ডিজিজ পিকচার পাই না। মোস্ট অফ দ্য টাইম আমরা রুগীদের মধ্যে ডিজিজ পিকচার পাই না। ডিজিজ পিকচার যেটা পাই, যেমন আমি আজকে একটা রুগী দেখছি, ঠিক আছে, আমি আজকে একটা রুগী দেখছি, এটা কি, এটা ভালভোডাইনিয়া। ভালভার মধ্যে, ভালভা যোনিপথের যেই দুয়ার গুলা আছে, এখানে প্রচন্ড রকম জ্বলা। আমি উনাকে জিজ্ঞাসা করতেছি আপনার জ্বলা কিরকম, কয় আমার এখানে কেউ আগুন লাগাইয়া রাখছে। আমি জাস্ট আপনাকে একটা ডিজিজের বর্ণনা দিতেছি, খালি বুঝতে চেষ্টা করেন জিনিসটা। তারপরে আমি উনাকে জিজ্ঞাসা করলাম, ওকে আপনার জ্বলা, আপনার যোনিপথে কেউ আগুন লাগায় রাখছে, আর কোথায় আগুন লাগায় রাখছে মনে হয়? কয় বাবা আমার পুরা তল পেটেই কেউ আগুন লাগায় রাখছে। কিরকম স্রাব হয় আপনার? আমার সারা দিন সাদা স্রাব হয়। সাদা স্রাবটা কিরকম? আমার সাদা স্রাব হলুদ। এখন আমি যখন উনার ইউরিনের রিপোর্ট দেখতেছি, আমি উনার ওইখানে দেখতেছি উনার পার্সেল হয়ে আছে 18 থেকে 25। তার মানে হচ্ছে উনার ইউরিন ইনফেকশন হয়েছে, ইউরিন ইনফেকশন থেকে এটা হেভি একটা ব্যাকটেরিয়াটিক ইনফেকশন হয়েছে, ব্যাকটেরিয়াটিক ইনফেকশন থেকে ইউটেরাস ইনফেকশন হয়েছে, ইউটেরাস ইনফেকশন হইয়া এন্ড্রোমেট্রিওসিস হয়েছে, এন্ড্রোমেট্রিটিস হইয়া ওই ইনফেকশন যখন বাইরে আসছে, তখন এই বার্নিং নিয়ে আসছে। আপনি কি মনে করেন এই রুগীটা ইউরিন ইনফেকশনের জন্য অ্যালোপ্যাথিক ডাক সিস্টেমের কাছে যায় নাই? গেছে কিন্তু। সো আমাদেরকে যখনই, এখন আমরা দেখি, আমি পার্সোনালি আমি অনেক দিন মাইন্ড মেথডের উপরে কাজ করছি।
আমি অনেক দিন ক্লিনিক্যাল মেথডের উপরে কাজ করছি, আমি অনেক দিন কমপ্লিট ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে কাজ করছি। এবং আমি একটা জিনিস দেখছি, এই তিনটা সিস্টেমে একটা বিরাট সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে যেরকম ভাবে কেস টেকিং করা হয়, ক্লিনিক্যাল হোমিওপ্যাথিতে এইভাবে কেস টেকিং করা হয় না। ক্লিনিক্যাল হোমিওপ্যাথিতে যেভাবে কেস টেকিং করা হয়, মাইন্ড মেথডে ওইভাবে কেস টেকিং করা হয় না। এবং প্রত্যেকটার বড় সমস্যা হচ্ছে টোটালিটি অফ দ্য সিমটম যখন করে, মাইন্ড মেথড ওয়ালারা জেনারেলিটিস নিবে না, ক্লাসিক্যাল ওয়ালারা, মোস্ট অফ দ্য ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক রুব্রিক গুলা বুঝে না, মাইন্ড রুব্রিক গুলা বুঝে না। আমি কাউকে দুঃখ দিতে কথাটা বলতেছি না, এটা আমার এক্সপিরিয়েন্সের কথা বলতেছি। ক্লিনিক্যাল ওয়ালারা তো মাইন্ডও বুঝে না, জেনারেলও বুঝে না। তার মানে হচ্ছে এই তিনও সিস্টেমের মধ্যে সবচেয়ে বড় গ্যাপ হচ্ছে ওভারঅল যে মানুষটা, এই ওভারঅল এই মানুষটা, দেখেন একজন বাবা তার মেয়েকে বিয়ে দিতে চাচ্ছে, তার মেয়ের বিয়েটা হচ্ছে না। এজ এ রেজাল্ট তার কি হলো? তার অনেক রাগ হইলো, রাগের থেকে কি হইলো? তার একটা ছোট্ট টিআইএ, ছোট্ট একটা ব্রেইন স্ট্রোক হয়ে গেল। হোয়াট ইজ দ্য কেস অফ দিস? ক্লিনিক্যালি এটা স্ট্যাফিসেগ্রিয়ার কেস। মাইন্ড মেথডে এটা কিসের কেস? মাইন্ড মেথডে এটা হয়তোবা এটা ন্যাট্রাম মিউজিটিকামের কেস। মাইন্ড মেথডে এটা হয়তোবা ক্যালকোরিয়া ব্রোমেটামের কেস। ক্লাসিক্যাল মেথডে এটা কিসের কেস? ক্লাসিক্যাল মেথডে এটা সম্ভবত রুগীটা লাইকোপোডিয়াম, তাইলে হয়তো লাইকোপোডিয়ামেরই কেস। কিন্তু প্রবলেমটা সলভ হইলো কোথায়? প্রবলেমটা সলভ হচ্ছে যখন আমরা এই রুগীটার পুরা কারণটা জানতেছি এবং তার রিয়াকশন জানতেছি। স্ট্যাফিসেগ্রিয়ার রাগ হইলে কি করে? স্ট্যাফিসেগ্রিয়া রাগ হইলে কাঁপতে থাকে, হাতের সামনে জিনিসপত্র ছুঁড়ে ফেলে দেয়, আরো বেশি রাগ হইলে অজ্ঞান হয়ে পড়ে। ন্যাট্রাম মিউজিটিকাম রাগ হইলে কি করে? চুপ হয়ে যায়। ইগনিশিয়া রাগ হইলে কি করে? হিস্টেরিক অবস্থার দিকে চলে যায়। কফিয়া রাগ হইলে কি করে? অসুস্থ হয়ে যায়। আর্জেন্টাম রাগ হইলে কি করে? কাঁপতে থাকে। সালফার রাগ হইলে কি করে? ঘর থেকে বের হয়ে যায়। সরিনাম রাগ হইলে কি করে? সো দেখেন, প্রত্যেকটা মেডিসিনের কিন্তু একটা রিয়াকশন প্যাটার্ন আমার কাছে আছে। কিন্তু আমি যদি প্রত্যেকটা সিমটম ধরে ধরে তার রিয়াকশন প্যাটার্ন করতে যাই, আমি কিন্তু রুগীটাকে মেডিসিনটার মধ্যে পাবো না। এবং এইটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, যে আমাদেরকে মানুষটাকে বুঝা তার মায়াজমটা ডিটেক্ট করতে হবে। আপনার চুল উঠে যাচ্ছে, আপনার চুল সাদা, এই কারণে আমি আপনাকে টাস করে সরিক মায়াজমের রোগী বলে দিব না। আপনার স্কিনের মধ্যে অনেক বেশি পরিমাণ ড্রাই আপনার স্কিন, এই কারণে আমি আপনাকে সরিক মায়াজমের স্কিন বলবো না। আপনি আমার দিকে তীরের মতো তাকাচ্ছেন, এই কারণে আমি আপনাকে আমি সাইকিয়াট্রিক মায়াজমের রোগী বলবো না। আপনার রাত্রেবেলা মুখ দিয়া লালা পড়ে, জিহ্বার মধ্যে দাগ আছে, এই কারণে আমি আপনাকে সিফিলিটিক, আমি হাতির 4টা পা দেখতে চাই। সো এই আমি আজকে যেই মায়াজমটা যেভাবে দেখাইতে চাচ্ছি, এটার কারণ হচ্ছে এইরকম। আমি চাই না আপনারা কেউ সিমটম থেকে মায়াজমে আসেন, কারণ আপনারা সিমটম থেকে মায়াজমে আসলে আপনার সাথে ওই যেই বেটা বৈশা বৈশা সিমটম খুঁজা খুঁজা মায়াজম খুঁজা খুঁজা ওষুধ বের করতেছে, ওর কোনো পার্থক্য থাকবে না। আপনার সাথে ওর সাথে যদি কোনো পার্থক্য না থাকে, আপনার সাথে তার সাথে ফেলিউরের রেটের কোনো চেঞ্জ হবে না। সো অ্যাজ এ রেজাল্ট আমি যেটা চাই, আপনারা মানুষটা বুঝেন। মানুষটা বুঝলে যেটা হবে, আপনারা অনেক বেশি পরিমাণ লাভে থাকবেন। সো এটা হচ্ছে মূল কথা। এবং এটা করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের সফটওয়্যার আপডেট করতে হবে। তো সফটওয়্যার আপডেট মানে কি? হ্যানিম্যান সাহেব কি বলে গেছেন, কেন্ট সাহেব কি বলে গেছেন, হারবার্ট রবার্টস কি বলে গেছেন, আমাদের
যেই চাইলেন কি বলে গেছেন, বলে গেছেন। বলে গেছেন। কিন্তু আপনি আপনি দেখেন আমি আমার রুগীর সামনে বসে আছি। আপনি আপনার রুগীর সামনে বসে আছেন। আপনি যে থিওরি জানেন, আমি যে থিওরি জানি, আমাদের থিওরি গুলা কানেক্টেড হইতে হবে। কার সাথে? রুগীর সাথে। এবং এই থিওরির কানেকশন রুগীর সাথে, এই যে থিওরির যে কানেকশন, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড যে আমার মেডিসিন কি আসবে। আমাকে কিন্তু আমি কিন্তু খুব বিরক্ত হই আমাকে যখন কেউ বলে যে আমি একটা কেসে 5টা মেডিসিন নিয়ে চিন্তা করতেছি। একটা কেসে কেন 5টা মেডিসিন আসবে? একটা কেসে কেন 5টা কম্পিটিটর আসবে? তাইলে তার কোথাও বড় কোনো ভুল হচ্ছে। সো ইউর সফটওয়্যার নিডস আপডেট। এটা কিন্তু সত্যি কথা। আপনার সফটওয়্যার কোত্থেকে আপডেট হইতে হবে? আপনি হ্যানিম্যান সাহেবের কথা শুনবেন, ক্লাসিক্যাল হোমিওপ্যাথির কথা শুনবেন, কেন্টের কথা শুনবেন, হ্যাঁ, সবার কথা শুনবেন। কিন্তু আপনি আপনার বাস্তবতায় রাইখা আপনার সিমটম ইভ্যালুয়েট করবেন। আপনার সিমটমকে বুঝতে হবে আপনাকে, হ্যানিম্যান সাহেবকে না। সো পরের মুখে ঝাল খাওয়ার কোনো মানেই হয় না। একদম সহজ কথা হয়েছে এটা। এবং এই কারণে আমাদের মানুষটা বুঝতে হবে, শরিক সিমটমের টোটাল মানুষটা বুঝতে হবে, সাইকোটিক সিমটমের মানুষটা বুঝতে হবে। আমি বললাম যে অমুকের তো মাথার মধ্যে চুল নাই, তাহলে এই লোকটা আসলে সিফিলিটিক। আপনারে কে বলছে সিফিলিটিক? আমাকে এখনকার টেক্সট এই কথা বলতেছে। কিন্তু আমি যদি এখন তাকে প্রশ্ন করি যে অমুকের তো মাথার মধ্যে চুল নাই, কিন্তু উনার তো ইন্টার কোর্সের ডিউরেশন 45 মিনিট, তাইলে তো 45 মিনিট কোন সিফিলিটিক রোগের ইন্টার কোর্সের ডিউরেশন হইতে পারে না। এটা অসম্ভব। তখন তো ওই লোকটা প্যাচে পড়ে যাবে। সো মানুষটাকে বুঝতে হবে। এটা হচ্ছে বিগেস্ট ফ্যাক্টর, যে মানুষটাকে বুঝতে হবে।